আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী রি-ইনভেস্ট 2020 উদ্বোধন করেছেন। দেশজুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সংবিধান দিবস পালিত হয়েছে। দেশে কোভিড মুক্তির হার 93.66% পৌঁছেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেছেন, কৃষকদের সঙ্গে আলোচনা করতে সরকার প্রস্তুত। পুরুষদের ভারতীয় ক্রিকেট দল আজ অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের ক্রিকেট সিরিজ খেলা শুরু করবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় আন্তর্জাতিক পুনর্নবীকরণযোগ্য জ্বালানির বিনিয়োগ বৈঠক ও প্রদর্শনী রি-ইনভেস্ট 2020 উদ্বোধন করেন। নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রক এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের মূল ভাবনা হল স্থিতিশীল জ্বালানির পরিবর্তনের জন্য উদ্ভাবন। প্রধানমন্ত্রী পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে উৎপাদন ক্ষমতা মেগাওয়াট থেকে গিগাওয়াটে বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। এর ফলে এক সূর্য এক বিশ্ব এক গ্রিড নীতি বাস্তবায়িত হচ্ছে। শ্রী মোদী বলেন, গত 6 বছরে ভারত এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। তিনি উল্লেখ করেন, ভারতের বিদ্যুৎ ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা এবং পরিকাঠামো বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের প্রতিটি নাগরিক বিদ্যুতের ব্যবহারের মধ্যে দিয়ে তার সমস্ত সম্ভাবনাকে কাজে লাগাতে পারছেন। তিনি বলেন, পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ক্ষমতার নিরিখে বিশ্বে ভারতের স্থান চতুর্থ এবং সমস্ত বড় বড় দেশগুলির মধ্যে এই বিকাশ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ভারতে পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ক্ষমতা 136 গিগাওয়াট, যা আসলে আমাদের মোট ক্ষমতার 36%। Today, India's renewable power capacity is the fourth largest in the world. It is growing at the fastest speed among all major. The renewable energy capacity in India is currently 136 gigawatts. This is about 36% of our total capacity. By 2022, the share of renewable capacity will increase to over 220 gigawatts. ভারতের বার্ষিক পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কয়লার ভিত্তিতে তাপবিদ্যুতের থেকেও 2017 সালের পর থেকে বেশি হওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, গত 6 বছরে ভারতের পুনর্নবীকরণযোগ্য বিদ্যুতের ক্ষমতা 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে। পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যখন এটি মূল্য সাশ্রয়ী ছিল না, তখনও বিনিয়োগ করা হয়েছে। এর ফলে উৎপাদনের ব্যয় কমেছে। শ্রী মোদী বলেন, আমরা সারা বিশ্বকে দেখিয়েছি স্বাস্থ্যকর পরিবেশ বান্ধব নীতি স্বাস্থ্যকর অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করে। জ্বালানির ক্ষেত্রে দক্ষতা শুধুমাত্র একটি মন্ত্রক বা দপ্তরের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সরকারের এই বিষয়ে সার্বিকভাবে উদ্যোগী হতে হবে। আমাদের সব নীতিগুলি যাতে জ্বালানির ক্ষেত্রে দক্ষতা অর্জন করে সেটি নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বৈদ্যুতিন সামগ্রীতে উৎপাদনের সঙ্গে উৎসাহকে সংযুক্ত করার প্রকল্পে সাফল্য আসায় সরকার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমানের সৌরশক্তির যন্ত্রাংশ তৈরিতেও এই উৎসাহভিত্তিক সুযোগ দেওয়া হবে। তিনি ভারতের পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনের এই যাত্রায় বিনিয়োগকারী, উদ্ভাবক এবং ব্যবসায়ীদের যুক্ত হতে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী এফ.সি. কোহলির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকা নেওয়ার জন্য শ্রী কোহলি স্মরণীয় হয়ে থাকবেন। উদ্ভাবনের সংস্কৃতিকে তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন এবং প্রযুক্তি শিল্পের মানোন্নয়ন ঘটিয়েছিলেন। দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সংবিধান দিবস পালিত হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংবিধানের প্রস্তাবনা পাঠের সূচনা করেন। অন্যদিকে গুজরাটের কেভাডিয়ায় সারা ভারত প্রিসাইডিং অফিসারদের 80তম সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আইনসভা, প্রশাসন ও বিচার বিভাগ সংবিধানের এই 3টি ভিত্তির মধ্যে সুচারুভাবে সমন্বয়ে গড়তে পারলে গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে। এভাবেই গড়ে উঠবে আত্মনির্ভর ভারত। কর্তব্যবোধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমেই মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠিত হয়, নিজের প্রতি আস্থা অর্জন হয়। তিনি বলেন, নো ইয়োর কাস্টমার যেমন এক ধরনের নিরাপত্তার বৈশিষ্ট্য, তেমনি নো ইয়োর কনস্টিটিউশন হচ্ছে সাংবিধানিক সুরক্ষা। ওই সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানের পর এক সাংবাদিক বৈঠকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, রাজ্যের বিধানসভাগুলির সংবিধানের মৌলিক অধিকার ও কর্তব্য নিয়ে সারা বছর ধরে মানুষের মধ্যে, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে বিভিন্নভাবে বার্তা পৌঁছে দেবে।
রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট আয়োজিত সংবিধান দিবস অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন। রাষ্ট্রপতি বলেন, অতিমারির মধ্যেও সুপ্রিম কোর্ট কাজ চালিয়ে গেছে এবং ভিডিও কনফারেন্স ও ই ফাইলিং এর মতো প্রযুক্তি ব্যবহার করে বিচার প্রার্থীদের ন্যায় বিচার সুনিশ্চিত করেছে। তিনি বলেন, কোভিডের ফলে বিচার প্রক্রিয়ায় বিভিন্ন উদ্ভাবন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। ভারতীয় রেল ডিজিটাল অনলাইন মানব সম্পদ ব্যবস্থাপনার প্রণালীর সূচনা করেছে। মানব সম্পদ ব্যবস্থাপনা প্রণালী বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম HRMS ভারতীয় রেলের উৎপাদনশীলতা ও কর্মচারীদের সন্তুষ্টির জন্য গ্রহণ করা হয়েছে। HRMS সমস্ত কর্মচারীদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের আরও প্রযুক্তি বান্ধব করে তুলবে। রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব HRMS এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সূচনা করেন। এর ফলে রেল কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে দৈনিক করোনা সংক্রমণ টানা 19 দিন 50,000-এর নিচে রইল। শেষ পাওয়া খবরে নতুন করে 44,000 সংক্রমণ ধরা পড়েছে। আবার 36,000 মানুষ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে কোভিড মুক্তির হার 93.66%। সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা মোট সংক্রমণের 5%-এর নিচে রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, কোভিড পরবর্তী সময়ে ভারত অর্থনীতির পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফিকি ও বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখার সময় ডক্টর সিং বলেন, ভারতীয় বিজ্ঞানীরা অতিমারির চ্যালেঞ্জের মধ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব রকমের ব্যবস্থা নেবে। নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী জানান, দেশের সীমানার ভেতরে ভারত যেমন নানা পদক্ষেপ নিয়েছে, একইভাবে প্রয়োজন হলে সীমান্তের অন্য প্রান্তে জঙ্গি ঘাঁটিগুলোকেও ধ্বংস করে আসবে। তিনি জানান, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অবস্থান যদি কেউ পরিবর্তনের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে সব রকমের স্বাধীনতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কন্যাকুমারী থেকে 10 নটিক্যাল মাইল দূরে শ্রীলঙ্কার একটি নৌকো থেকে হেরোইন ও অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপকূলরক্ষী বাহিনী 17 নভেম্বর থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে। শ্রীলঙ্কার নৌকোয় থাকা 6 নৌকর্মী জানিয়েছে, পাকিস্তানের করাচি থেকে আসা একটি জাহাজ শ্রীলঙ্কার একটি জাহাজে এগুলি হস্তান্তর করে। এরপর ওই অস্ত্র এবং হেরোইন তামিলনাড়ুর তুতিকোরিনে নিয়ে আসা হচ্ছিল। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রক জনসাধারণের মতামত জানার জন্য খসড়া মার্চেন্ট শিপিং বিল 2020 প্রকাশ করেছে। এই বিলের উদ্দেশ্য হল 1958 মার্চেন্ট শিপিং আইনের 44 নম্বর ধারা এবং 1838 কোস্টিংস ভেসেলস আইনের 19 নম্বর ধারা সম্পূর্ণ বাতিল করা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, কৃষকদের সঙ্গে আলোচনা করতে সরকার প্রস্তুত। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে মন্ত্রী জানান, চাহিদা অনুসারে নতুন কৃষি আইনগুলি আনা হয়েছে। এর সাহায্যে ভবিষ্যতে বৈপ্লবিক পরিবর্তন ঘটানো যাবে। তিনি আন্দোলনরত কৃষকদের প্রতিবাদ কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান। 3রা ডিসেম্বর কৃষকদের সঙ্গে আলোচনায় বসা হবে। যেসব অনলাইন পোর্টাল এবং ওয়েবসাইট থেকে গুজব এবং এমন কিছু তথ্য প্রচার করা হয় যাতে সমাজের স্থিতিশীলতা নষ্ট হয়, সেই সব চ্যানেলের বিরুদ্ধে বাংলাদেশ সরকার আইনি পদক্ষেপ নেবে। ঢাকায় গতকাল তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, 2009 সালের আগে দেশে খুব কম অনলাইন সংবাদ মাধ্যম ছিল। বর্তমানে এ ধরনের অনেক ওয়েবসাইট কাজ করছে। তিনি জানান, নতুন পোর্টালগুলির নিবন্ধীকরণের কাজ বাংলাদেশে দ্রুত করা হবে। পুরুষদের ভারতীয় ক্রিকেট দল আজ সিডনি ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের ক্রিকেট সিরিজ খেলা শুরু করবে। এই পর্বে 3টি খেলা হবে। বিরাট কোহলি ভারতীয় দলের ক্যাপ্টেন ও KL রাহুল ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব সামলাবেন। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ ও সহকারী ক্যাপ্টেন প্যাট কিউমিন। আকাশবাণী সকাল 8:30 থেকে হিন্দি ও ইংরেজিতে এই খেলার ধারা বিবরণী প্রচার করবে। পরের ম্যাচ হবে 29 তারিখ। 2 মাসের অস্ট্রেলিয়া সফরে 3টি টি20 ম্যাচ ও 4টি টেস্ট ম্যাচ খেলা হবে। ঘূর্ণিঝড় নিভার দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ রায়ালসীমা অঞ্চলে ঢুকেছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী রি-ইনভেস্ট 2020 উদ্বোধন করেছেন। দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সংবিধান দিবস পালিত হয়েছে। খবর শেষ হলো।